আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ বিভিন্ন দাবিতে রাজধানী সহ কয়েক জেলায় দিনভর বিক্ষোভ, সড়ক অবরোধ। শিক্ষার্থীদের নিয়ে মন্তব্যের জন্য সংসদে এহসানুল হকের দুঃখ প্রকাশ। আমরা যে জনগণ ভোগান্তির মধ্যে আছি, এই ভোগান্তটা তো দূর করা লাগবে নাকি? মেয়েরা কমল সমান পানি থেকে পরীক্ষা দিচ্ছে, তাদের জীবনের নিরাপত্তা কি মিলনসান নিবে? আমার ব্যক্তিগত মন্তব্য সেটি নিয়ে অনেকেই আপত্তি করেছেন। আমি কাউকে উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু বলি নাই। যদি কেউ আহত হয়ে থাকে, সিম্পলি আমি দুঃখ প্রকাশ করছি। জুলাই গণহত্যার বিচার নিয়ে গড়িমসি চলবে না। সংসদে জামায়াত আমির। শেখ হাসিনা দেশে ফিরলে গ্রেপ্তার করে রায় কার্যকর, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিচারের ব্যাপারে কোনো গড়িমসি এই জাতি আসলেই সহ্য করবে না। এই ট্রমা বহন করার শক্তি এই জাতির নাই। হি ইজ অলরেডি কনভিক্টেড, সুতরাং তার আত্মসমর্পণের সুযোগ নাই। তিনি আসলেই তাকে গ্রেফতার করা হবে, রায় কার্যকর করা হবে। তারুণ্যের উদ্ভাবনীতে সর্বোচ্চ সহযোগিতা দেবে সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্টার্ট আপ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। অনুদান পেল কয়েকটি সম্ভাবনাময় প্রকল্প। পানি নেমে যাওয়ায় বাড়ি ফিরছে সাতকানিয়া বাঁশখালীর মানুষ। ঘর ও ফসল হারিয়ে নিঃস্ব 3 পার্বত্য জেলা ও কক্সবাজারের বানভাসীরা। ক্ষতিগ্রস্তদের সহায়তা দেবে সরকার। হঠাৎ করে সাপে কামড় দিয়েছে আর কি। আমি ফার্মেসি যাচ্ছিলাম মুখ দিয়ে, তখন আমার পায়ে কামড় দিয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধীন যে সমস্ত সড়ক, তারা সেটা মেরামত করবে। জরুরি ভিত্তিতে এই সমস্ত জায়গাগুলো খাদ্য বান্ধব কর্মসূচি চলমান থাকবে। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে হরমুজ প্রণালী অবরোধের ঘোষণা দিয়ে 20 ভাগ টোল দাবি ট্রাম্পের। নিজেদের অভিভাবক বলছে তেহরান। ইরানে টানা তৃতীয় রাতের মতো মার্কিন হামলা। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। বৈরী আবহাওয়ায় এইচএসসি ও সমমানের পরীক্ষা কেন নেওয়া হলো, এই প্রশ্ন তুলে দিনভর রাজধানী অচল করে দেয় শিক্ষার্থীরা। গেল কয়েকদিন বৃষ্টি বিঘ্নিত ভোগান্তির পর মঙ্গলবারও নাকাল হয় নগরবাসী। সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষামন্ত্রী নানাভাবে পরীক্ষা ভীতি তৈরি করেছেন, আর তাদেরকে বানানো হয়েছে গিনিপিগ। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তরায় পূর্ব ঘোষিত কর্মসূচি শুরু হয় মঙ্গলবার বেলা 11:30টার পরে। স্লোগান দিতে দিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেন আন্দোলনরতরা। মূলত দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেয়া ও শিক্ষামন্ত্রীর একটি মন্তব্যে মানহানির অভিযোগ তাদের। জানান 8 দফা দাবি। প্যাটার্নটা চেঞ্জ হচ্ছে। গত 10 বছর আমাদের এরকম প্রশ্ন আছে। এটা শুধু আমাদের কথা না, আপনি যে বড় বড় এডটেক প্ল্যাটফর্মগুলো আছে সব স্যাররা বলতেছে এই প্রশ্নপত্র আমরা গত 10 বছরও দেখি নাই। আমার দাবি একটাই, মিলন স্যারের পদত্যাগ। অবরোধের কারণে সড়কে আটকে পড়ে সেনাবাহিনীর অ্যাম্বুলেন্স সহ অতি প্রয়োজনীয় হাজার হাজার গাড়ি। দিনভর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সড়ক ছাড়ার অনুরোধ করেও ব্যর্থ হন। এ সময় ওয়াকিটকি হাতে আন্দোলন সমন্বয় করতে দেখা যায় এক আন্দোলনকারীকে। যখন এমসিকিউ খাতা নেয় তখন 1 সেকেন্ড আমাদের টাইম দেয় না, এমনকি আমাদের এমনভাবে বিহেভিয়ার করে, এত খারাপ পরিবেশ করে যে দেও খাতা দাও, এইভাবে টানাটানি করে, অনেক টর্চার করতেছে আমাদের। এতদিন এরকম ছিল না ভাই, আমি তো এমনি অভ্যস্ত না, এটা তো আপনাকে বুঝতে হবে। আর সব কথার এক কথা ভাই, আমি হাসিনা আমলের স্টুডেন্ট, আপনি এটা ফান করেন আর যাই করেন ভাই, সেটাই সত্যি কথা। অবরোধের কারণে ভোগান্তিতে পড়েন হাজার হাজার মানুষ। বৈরী আবহাওয়ায় কয়েক হাজার পরীক্ষার্থীর দুর্ভোগের জন্য রাজধানীর লাখো মানুষকে কষ্ট দেয়, ক্ষোভ ঝাড়েন অনেকে। আমরা শেষ, আমাদের সাধারণ মানুষ আমরা পুরাই একদম অসহায় এই মুহূর্তে। আমি হাঁটতে আমার পায়ে পুষ্কা পর্যন্ত পড়ে গেছে। অসংখ্য ভোগান্তি, এখানে লক্ষ লক্ষ জনগণ এখানে ভোগান্তির মধ্যে আমরা আছি। বেলা 12টা থেকে সায়েন্স ল্যাব মোড়ে অবরোধ করে 8 দফা দাবিতে বিক্ষোভ শুরু হয়। সায়েন্স ল্যাব থেকে আন্দোলনকারীদের একটি অংশ যায় টিএসসিতে। সেখানে পুলিশের সাথে বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়।
এদিকে সংসদ ভবনের সামনেও ঘটে অপ্রীতিকর ঘটনা। সড়ক আটকে শিক্ষামন্ত্রীকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান আন্দোলনরতরা। তাদের মানিক মিয়া এভিনিউ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ। সন্ধ্যার পর উত্তরায় অবরোধ তুলে নেয় আন্দোলনরতরা। আর মানিক মিয়া এভিনিউ থেকে বলা হয়, দাবি না মানলে পরীক্ষায় বসবেন না কেউ। আগামীকালকের যে পরীক্ষাটা আছে ফিজিক্স সেকেন্ড পেপার, ওই পরীক্ষাটা নিয়ে তাদের একটু বিবেচনা করা দরকার। আমরা কেমনে যে পরীক্ষাটা দিব ওইটা স্থগিত করে নতুন করে রুটিন দেওয়া দরকার। আমরা শিক্ষা ব্যবস্থায় তো আমরা পড়ালেখা করি না, আমরা কিভাবে ওনার এই কোশ্চেনে গিয়ে আমরা পরীক্ষা দিব। রাত 8টার পরে মানিক মিয়া এভিনিউয়ে ফের অবস্থান নেন আন্দোলনরতরা। এ সময় ওই পথে যাওয়া বিহঙ্গ পরিবহনে করা হয় ভাঙচুর। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে রয়েছেন সহকর্মী শাকিল হাসান। যাচ্ছি তার কাছে। শাকিল, মানিক মিয়া এভিনিউ সড়কের এই মুহূর্তের চিত্র সম্পর্কে জানতে চাই। শাওন, দিনভরই আসলে এইচএসসি পরীক্ষার্থীরা মানিক মিয়া এভিনিউতে অবস্থান নিয়েছিলেন। তবে সন্ধ্যার পর থেকে তারা অবস্থানের পাশাপাশি সড়ক অবরোধ করেন এবং মানিক মিয়া এভিনিউর যে সড়কটি রয়েছে এটির দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়। এখন থেকে প্রায় 30 মিনিট আগে, অর্থাৎ 9:30টার দিকে সেই যান চলাচলটি আবারও স্বাভাবিক হওয়া শুরু করে। কারণ এরই মধ্যে অবস্থানরত শিক্ষার্থী যারা ছিলেন তারা আসলে বেশিরভাগই চলে গেছেন। এরই মধ্যে এখন যারা আছেন তারা আসলে স্থানীয় এবং পথচারী। এর পাশাপাশি পুরো এই সংসদ ভবন এলাকায় পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক তৎপরতা ছিল এবং মূল ফটকটির সামনে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, যেখানে শিক্ষার্থীরা অবস্থান নিচ্ছিলেন, সেখানেও কিন্তু বিপুল সংখ্যক পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। তবে এর মধ্যে গত 3-4 ঘন্টায় কিন্তু বেশ কয়েকবার থেমে থেমে উত্তেজনা দেখা দিয়েছে। তবে শেষ পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের চোখে পড়েনি। শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবেই তাদের অবস্থান শেষ করে চলে গেছেন। তবে তাদের দাবি দুটো যেটি বলেছিলেন সেটি হচ্ছে আগামীকালের যে পরীক্ষা রয়েছে, অর্থাৎ ফিজিক্স দ্বিতীয় পত্র, কলা অনুষদের বিভাগের জন্য যুক্তিবিদ্যা এবং বাণিজ্য অনুষদের জন্য অ্যাকাউন্টিং পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষাটি স্থগিতের দাবি তারা জানিয়েছেন এবং সেটি করা না হলে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের কথা বলেছেন। এবং এই দুটি দাবি নিয়েই তারা আজকে অবস্থান নিচ্ছিলেন এবং তারা বলছেন যে আগামীকালের যে 3টি পরীক্ষা রয়েছে সেই 3টি পরীক্ষা তারা দেবেন না। শাকিল, অনেক ধন্যবাদ আপনাকে। এদিকে শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ বিভিন্ন দাবিতে দেশের কয়েক জেলায় বিক্ষোভ হয়েছে। এ সময় শিক্ষামন্ত্রী ও শিক্ষা বোর্ড সংশ্লিষ্টদের বিরুদ্ধে নানা স্লোগান দেন শিক্ষার্থীরা। বৈরী আবহাওয়ায় ভোগান্তির কথা জানিয়ে পরীক্ষা স্থগিতের দাবিও জানানো হয়। এছাড়া প্রশ্নপত্রের ত্রুটি ও শিক্ষামন্ত্রীর মন্তব্যেরও প্রতিবাদ জানানো হয়। শিক্ষার্থীদের এই বিক্ষোভ মিছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে। দেশের কয়েক জেলায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ নানা দাবিতে চলে বিক্ষোভ কর্মসূচি। রাজশাহীতে মিছিল নিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড প্রাঙ্গণে জড়ো হয় ছাত্রছাত্রীরা। প্রশ্নপত্রের ত্রুটি ও শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ জানান তারা। পরিস্থিতি একদম পরিস্থিতি স্বাভাবিক হওয়া না পর্যন্ত পরীক্ষা আমরা স্থগিত চাই। আমি মিলন সাহেবকে বলতে চাই, এই সেম রুটিনে আপনাকে আমি 2 বছর সময় দিলাম, আপনি পড়েন, প্রিপারেশন নেন, আমি পরীক্ষা কোশ্চেন করবো, আপনি এসে পরীক্ষা দিয়ে যান। অবরোধ করা হয় বরিশাল শিক্ষা বোর্ডের সামনের মহাসড়কও। 2 ঘণ্টাব্যাপী সেখানে চলে বিক্ষোভ। বন্ধ হয়ে যায় যান চলাচল। এ সময় দ্রুত দাবি মেনে নেওয়া না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়। আমাদের অবকাঠামোগত উন্নয়ন এবং আমাদের শিক্ষা প্রশ্ন যে করা হয়েছে সেই প্রশ্নের উন্নয়ন। এই একদিনে কি আমরা এমসিকিউ প্র্যাকটিস করে যাব নাকি সিকিউ প্র্যাকটিস করব? শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে সেখানেও চলে বিক্ষোভ। এ সময় 10 কিলোমিটার সড়ক জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। শিক্ষামন্ত্রীর মন্তব্যের তীব্র প্রতিবাদ জানান বিক্ষোভকারীরা। সব শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত, পরীক্ষার প্রশ্নপত্রে ভুলের সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তিসহ 3 দফা দাবিতে চট্টগ্রামে ভাইকিং রো স্টাইলে বিক্ষোভ করেন পরীক্ষার্থীরা। দাবি না মানলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। পরীক্ষা শুরুতে বলেছে আমাদের অভিন্ন প্রশ্ন হবে, কিন্তু কেন আমাদের চট্টগ্রাম বোর্ডকে আলাদা করে, চট্টগ্রাম পুরো বোর্ডকে আলাদা করে কেন বাকি জেলায় প্রশ্ন হচ্ছে? বাংলাদেশে পুরো পরীক্ষা স্থগিত করতে হবে, এখন শুধু চট্টগ্রাম বোর্ড স্থগিত করলে হবে না। মিলন সাহেবকে বলতে চাচ্ছি, উনি যদি শিক্ষার্থী বান্ধব না হয়, আমাদের এর আগের অভ্যুত্থান হয়েছিল সরকার ফ্যাসিস্টের বিরুদ্ধে, এবার হয়তো শিক্ষার্থীরা আপনার বিরুদ্ধে একটি শিক্ষা অভ্যুত্থান ডাক দিবে।
এছাড়াও গাজীপুর, সাভার, ময়মনসিংহ, খুলনা, যশোর সহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। শিক্ষার্থীদের নিয়ে মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। সংসদে তিনি বলেছেন, কাউকে উদ্দেশ্য করে তিনি কিছু বলেননি, তারপরও ব্যক্তিগত মন্তব্যে কেউ আহত হলে সেজন্য দুঃখ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, বৈরী আবহাওয়ার কারণে কেউ পরীক্ষা দিতে না পারলে পুনরায় তাদের পরীক্ষা নেওয়া হবে। জানান, বর্ষা মৌসুমে পাবলিক পরীক্ষা গ্রহণ না করতেও পরিকল্পনা নিয়েছে সরকার। 2027 সাল থেকে ডিসেম্বর ও জানুয়ারিতে হবে পরীক্ষা। সম্পূর্ণ প্রশ্ন হলো এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে শিক্ষামন্ত্রীর মন্তব্য ঘিরে বিক্ষোভ করেছে পরীক্ষার্থীরা। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। তবে নিজের মন্তব্য নিয়ে জাতীয় সংসদে অবস্থান পরিষ্কার করেছেন শিক্ষামন্ত্রী। শিক্ষার্থীদের কোনো রকম অস্থিরতার দরকার নেই। ব্যক্তিগত মন্তব্য নিয়ে অনেকের আপত্তির কথা উল্লেখ করে সংসদে শিক্ষামন্ত্রী বলেন, কাউকে উদ্দেশ্য করে তিনি কিছু বলেননি, তারপরও কেউ আঘাত পেয়ে থাকলে দুঃখ প্রকাশ করেন ডক্টর মিলন। আমার ব্যক্তিগত মন্তব্য সেটি নিয়ে অনেকেই আপত্তি করেছেন, সেই ব্যাপারে বলতে চাই, আমি কাউকে উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু বলি নাই। যদি কেউ আহত হয়ে থাকে, সিম্পলি আমি দুঃখ প্রকাশ করছি। এবং আমাদের প্ল্যান রয়েছে 2027-এর এসএসসি ব্যাচ ধরে আমরা আস্তে আস্তে এক্সামিনেশনের মান্থ হবে ডিসেম্বর অ্যান্ড জানুয়ারি। শিক্ষামন্ত্রী জানান, পদার্থবিজ্ঞান পরীক্ষার 6 ও 7 নম্বর প্রশ্নে ভুল ছিল, সেখানে সব শিক্ষার্থীকে পূর্ণ নম্বর দেয়া হবে। জানান, বর্ষা মৌসুমে পরীক্ষা নিয়ে সবাই উদ্বিগ্ন। প্রশাসনের দুর্বলতায় কেউ পরীক্ষা দিতে না পারলে তার পরীক্ষা নেওয়া হবে। আমাদেরকে পুনরায় পরীক্ষা নিতেই হবে। এই ক্ষেত্রে আমরা ভেবেচিন্তে দেখেছি যে চিরাং বোর্ডের পরীক্ষা আরেকটি প্রশ্নপত্রের সেটে যখন আমরা নিতে যাব, ফিজিক্স সেকেন্ড পেপার, যুক্তিবিদ্যা এবং হিসাব বিজ্ঞান, সেই সময়ে আমরা এই পরীক্ষাটি পুনরায় নেওয়ার ব্যবস্থা করতে পারবো। আবার অনুরোধ করব, শিক্ষার্থীরা যার যার পড়ার টেবিলে ফিরে যাক। আমরাই উদ্বিগ্ন তাদের চেয়ে বেশি কিভাবে তাদেরকে আমরা পরীক্ষা সঠিকভাবে নেব। প্রসঙ্গ পাল্টে শিক্ষামন্ত্রী জানান, রাজনৈতিক কারণে দীর্ঘদিন বগুড়া বিশ্ববিদ্যালয় চালু হয়নি। আইন সংশোধন করে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল 2026 সংসদে পাশ হয়েছে। শতকরা 95% পুরাতন বিলটিকে পরিবর্তন এনে নতুন বিল আনা হয়েছে। এটি একটি সম্পূর্ণ যুগোপযোগী বিল। যেই বিশ্ববিদ্যালয় আইন বগুড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে সেই আদলে আমরা অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো করব বলে আমরা চিন্তা ভাবনা করছি। এছাড়া কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব পাশ হয়। বুধবার বাংলাদেশে জাতীয় শোক দিবস পালন ও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। শোক প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হলো। এমি আজিজ, যমুনা নিউজ, ঢাকা। জুলাই গণহত্যার বিচার নিয়ে গড়িমসি জাতি সহ্য করবে না বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সংসদ অধিবেশনে এই মন্তব্য করেন তিনি। এ মাসের মধ্যে জুলাই জাদুঘর খুলে দেওয়ার আহ্বান জানান তিনি। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, জুলাই স্মৃতি জাদুঘর 5 আগস্ট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণের সুযোগ নেই, গ্রেপ্তার করে রায় কার্যকর করা হবে। মেহরবানি করে এই জুলাইতেই জুলাই জাদুঘরটা খুলে দেন। বিচারের ব্যাপারে কোনো গড়িমসি এই জাতি আসলেই সহ্য করবে না। এই ট্রমা বহন করার শক্তি এই জাতির নাই। বিচার হতেই হবে। তবে অবশ্যই এটাও বলবো, কারো উপর যেন অবিচার করা না হয়। হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য ইন্টারিম গভর্নমেন্ট থেকে শুরু করে এই পর্যন্ত আমরা তাগাদাপত্র দিচ্ছি। আমরা চাই তিনি ফেরত আসুক, বিচারের মুখোমুখি হোক। তবে আইনমন্ত্রী বলেছেন তাকে আসলে অ্যারেস্ট করা হবে এই জন্য যে শি ইজ অলরেডি কনভিক্টেড। সুতরাং তার আত্মসমর্পণের সুযোগ নাই। তিনি আসলেই তাকে গ্রেফতার করা হবে, রায় কার্যকর করা হবে। যদি আপিলের কোনো সুযোগ থাকে সেটা অন্য কথা, আইন আদালত বলবে। উদ্ভাবনী চিন্তা নিয়ে এগিয়ে আসা উদ্যোক্তাদের সহযোগিতা করবে সরকার। আইসিটি বিভাগ থেকে 5 লাখ থেকে 5 কোটি টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হবে। উদ্যোক্তাদের জামানতবিহীন অর্থ সহায়তা নিশ্চিতে মন্ত্রী ও উপদেষ্টাকে ছাড়াই এই সংক্রান্ত কোর কমিটি গঠন করা হয়েছে। এসব কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি উদ্বোধন করেন তারুণ্য, স্টার্ট আপ ও সম্ভাবনার বাংলাদেশ শীর্ষক আয়োজনের। কয়েকটি সম্ভাবনাময় প্রকল্পের জন্য উদ্যোক্তাদের অনুদান তুলে দেন সরকার প্রধান।
নতুন ধারণার ব্যবসায়িক উদ্যোগী স্টার্টআপ, তারুণ্যের হাত ধরে যে স্টার্টআপ তৈরি করবে সম্ভাবনার এক বাংলাদেশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবন প্রাঙ্গণে এমন নতুন উদ্যোক্তাদের স্টল ঘুরে ঘুরে দেখলেন সরকার প্রধান তারেক রহমান। মনোযোগ দিয়ে শুনলেন উদ্যোক্তাদের উদ্যোগ আর সম্ভাবনার কথা। একটা স্টার্টআপে যেমন সফলতা আছে। এর আগে মিলনায়তনে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের আয়োজনে তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনা বাংলাদেশ শীর্ষক মুক্ত আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী। ঢাকার 8 শিক্ষা প্রতিষ্ঠানের তরুণ শিক্ষার্থীরা সরাসরি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন স্টার্টআপ ও আগামীর বাংলাদেশ নিয়ে নানা প্রশ্ন। তরুণদের ক্রিয়েটিভ ধারণাকে সরাসরি জাতীয় উন্নয়নের কাজে যুক্ত করবে এবং সেগুলোকে সাকসেসফুল স্টার্টআপে পরিণত করার এরকম কোনো সুযোগ থাকবে। নিজ অবস্থান থেকে জবাবও দেন প্রধানমন্ত্রী। জানান সরকারের পক্ষ থেকে তরুণ উদ্যোক্তাদের জামানতবিহীন অর্থ সহায়তা নিশ্চিতে একটি কমিটি গঠনের কথা। 5 লাখ টাকা থেকে 5 কোটি টাকা পর্যন্ত একজন স্টার্টআপ যে উদ্যোক্তা, তাকে আমরা সহায়তার চেষ্টা করব। আপনি আসবেন, আপনার প্রজেক্টটা দেখবে, একটা কমিটির মতো করা হয়েছে না, একদম নিউট্রাল একটা কমিটি করা হয়েছে। এখানে মন্ত্রী সাহেবও নাই, এখানে অ্যাডভাইজার সাহেবও নাই, একদম পিওর একটা কমিটি করা হয়েছে। তারা আপনারা দেখবে, দেখে ডিসিশনে আপনাকে উইদাউট এনি কোলাটারাল আপনাকে তারা ফান্ড করবে। এক প্রশ্নের জবাবে আগামী বছর ঢাকায় এআই হ্যাকাথন আয়োজনের পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এআই হ্যাকাথন যে হয়, এটার আমরা এখানে একটা অনুষ্ঠান আয়োজন করব না। আইটি পার্ক বানানো হয়েছে, বাট আইটি পার্কগুলোতে এখন হয় বিয়ের অনুষ্ঠান হয়, না হলে গরু ছাগল ঘুরে বেড়ায়, এরকম আমরা দেখেছি। তো এগুলোকে আমরা চেঞ্জ করতে চাচ্ছি। ব্যক্তি জীবনের অভিজ্ঞতা তুলে ধরে ধৈর্যশীল হওয়ার আহ্বান জানান তিনি। বেঁচে থাকতে হবে, সেজন্য যতটুকু ব্যবসা বাণিজ্য করা প্রয়োজন ডিসেন্ট লাইফের জন্য আমি ততটুকু করেছি। একটা মানুষকে অনেক কিছুর ভিতর দিয়ে যেতে হয়। আমি গিয়েছি মানসিক নির্যাতন, আমি গিয়েছি শারীরিক নির্যাতন, বিভিন্ন রকম হিউমিলেশন, বিভিন্ন রকম ফিজিক্যাল টর্চার, বিভিন্ন রকম যন্ত্রণার মধ্যে দিয়ে আমি গিয়েছি। অনেক ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে। তারপরে আমি আজকে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে একটা জায়গায় এসেছি। আপনাদেরকে খুব সংক্ষেপে এটা বলার কথা অর্থ হলো, আপনাদেরকে এরকম অনেক কষ্টের মধ্যে দিয়ে যেতে হবে। সরকারের পক্ষ থেকে উদ্যোক্তাদের পাশে থাকার আশ্বাস দেন সরকার প্রধান। কতটুকু পারবো আমি জানি না, বাট আমরা আছি, যতটুকু পারবো সর্বোচ্চ শক্তি দিয়ে আমরা আপনাদের পাশে থাকার চেষ্টা করব। আমরা ইনশাল্লাহ চেষ্টা করছি একটু চেঞ্জ করার জন্য। আমার মনে হলো যে হ্যাঁ, আমরা কিছু সংখ্যক মানুষের হাতে দিয়ে যেতে পারবো, যারা আমরা যেখানে ছেড়ে যাব সেখান থেকে তারা দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। এর আগে বেশ কয়েকটি স্টার্টআপ প্রতিষ্ঠানকে সরকারের পক্ষ থেকে 10 লাখ টাকা পর্যন্ত অনুদান দেওয়া হয়। লুৎফুন্নেসা, অনেক অনেক অভিনন্দন। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। লাল কার্ড ইস্যুতে ট্রাম্পের হস্তক্ষেপে বিশ্বকাপে মানসিকভাবে চাপে ছিল যুক্তরাষ্ট্র দল। বিষয়টি নিয়ে মুখ খুললেন ফরওয়ার্ড ফ্লোরিন বালেগন। 2026 বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার এক সপ্তাহ পর বালেগন দলের ভেতরের পরিস্থিতি জানান। তার দাবি, বসনিয়া হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচে পাওয়া লাল কার্ড নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ পুরো দলকে মানসিকভাবে প্রভাবিত করেছিল। খেলোয়াড়দের মনোযোগও এতে ব্যাহত হয় বলে জানান তিনি। যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত বেলজিয়ামের কাছে হেরে বিদায় নেয়। তার এই মন্তব্য নিয়ে ফুটবল বিশ্বে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর গাড়িতে কেউ ইট নিক্ষেপ করেনি। সড়কে থাকা ইটের টুকরা সামনের গাড়ির চাকায় লেগে পেছনে নিরাপত্তা কর্মীর গাড়িতে এসে পড়ে, একথা জানান মাদারীপুর পুলিশ সুপার। বিকেলের সংবাদ সম্মেলনে সব কথা জানান পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমান। তিনি জানান, গতকাল সকালে প্রধানমন্ত্রী বরিশাল সফরের উদ্দেশ্যে গাড়ি বহর করে ঢাকা ছাড়েন। এ সময় গাড়িটি ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুরের সাধুর ব্রিজ আসলে একটি ইটের টুকরা প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল সিকিউরিটি ফোর্সের জিপ গাড়িতে এসে পড়ে। এই ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তিনি আরও জানান, এটি কেউ নিক্ষেপ করেনি, সড়কে থাকা ইটের টুকরো ছিটকে এসে পড়ে। এই ঘটনায় থানায় পুলিশের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হয়েছে বলেও জানান পুলিশ সুপার। আরেকটা সামনে গাড়ি ছিল, সেই গাড়ির টায়ার থেকে একটা ইটের টুকরা এসে পড়ছে গাড়ির গ্লাস। কারণ মাননীয় প্রধানমন্ত্রী আসার আগের দিন পর্যন্ত সড়কে কাজ চলেছে। এই সময় ইটের টুকরা পাথর টাথরগুলো পরিষ্কার হয়ে যায়, দেখা গেছে বৃষ্টি হয়েছে অনেক সময়, সেখান থেকে টায়ারে বেঁধে আসতে পারে। এটা বন্যা পরিস্থিতি বিবেচনায় দেশে চলমান এইচএসসি পরীক্ষা কিছুদিন পিছিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। গ্রামের পর গ্রাম যেভাবে পানি বেষ্টিত, যেভাবে পানিতে আটকে আছে, সেখানে তো অনেক শিক্ষার্থী আছে।
তারা যাবে কি করে, পরীক্ষার প্রস্তুতি নিয়ে পরীক্ষা হলে যাবে কি করে, এই কারণে এটা করে দেওয়া উচিত। আমার মনে হয় বিষয়টা একটা শিক্ষামন্ত্রী এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে সাতকানিয়া বাঁশখালীর বানভাসী মানুষ। 7 দিন পর নেমেছে পানি, তবে ঘরবাড়ি ভেঙে চুরে একাকার। বসবাস উপযোগী করতে চলছে প্রাণান্তকর চেষ্টা। জমির ফসল ভেসে যাওয়ায় দিশেহারা কৃষক। চট্টগ্রামের এই 2 উপজেলার বেশিরভাগ সড়কের অবস্থাও বেহাল। সাতকানিয়ার কাঞ্চনা ইউনিয়নের ঘোলাইরপাড়া গ্রাম ডুবে আছে ফসলি জমি। 70 কৃষক শামসুল আলমের কয়েক একর আবাদি জমির ফসল ভেসে গেছে। কয়েক মাসের পরিশ্রম এক বন্যাতেই শেষ। কিভাবে ঘুরে দাঁড়াবেন সে চিন্তা তাড়িয়ে বেড়াচ্ছে। একই বাস্তবতা সাতকানিয়ার হাজারো কৃষকের। অনেক ডাঙা কিন্তু দেখবেন কেটে নষ্ট হয়ে যাবে, কিন্তু কষ্ট নষ্ট হয়ে পানি নষ্ট করে আর কিছু করার নেই। জায়গা জমিন শাখা গিয়া খেতে হলা সব নষ্ট গিয়ে আমাদের কিছু নেই, আমরা খাইতে তাইতে অনেক কষ্ট হয়েছে। গৃহিণী রেহেনার কাছে এই বন্যা শুধু ঘরবাড়ির ক্ষতি নয়, পুরো সংসার এলোমেলো করে দিয়েছে। বসত ঘর থেকে পানি নামার পর কাদা সরিয়ে চলছে সংস্কার আর চুলা জ্বালানোর চেষ্টা। পাশের বাড়ির আরেক গৃহবধূ সুমাইয়ার ঘর ভেসে গেছে বানের পানিতে। স্বাভাবিক জীবনে ফেরাটাই তাদের সামনে বড় চ্যালেঞ্জ। রান্না করার কোনো পরিস্থিতি নেই আমাদের, আমরা আছি মানে আরেকজনের কাছে আশ্রিত। কালকন করে না, এখানে আমাদের দুর্ভোগ এরকম হয়, রোডঘাটের অবস্থা বেশি। টাকার বসত বাড়ি সবগুলো চলে গেছে, খাওয়ার যা ছিল সবগুলো বেশি নিয়ে গেছে নদীতে। সাপ ঢুকতেছে, বিচ্ছু ঢুকতেছে। আগ্রমল দিকে মনে করো নাতুন বেগিনল দিকে আগ্রমতল দিয়ে বাসিল গিয়ে আর গ্রমতুন মেডিসে হলয়ের গিয়ে। বন্যার ক্ষতি শুধু ঘরবাড়ি বা ফসলেই সীমাবদ্ধ নয়। ছোট্ট মরিয়মের বই খাতা, স্কুলের সব সরঞ্জাম ভেসে গেছে। ঋণের টাকায় নির্মিত ঘরটিও ক্ষতিগ্রস্ত। সামনে পরীক্ষা, কিন্তু পড়াশোনার পরিবেশ নেই ঘরে। মেয়ের লেখাপড়া কিভাবে চালিয়ে নেবেন দুশ্চিন্তায় মা। বাচ্চা নিয়ে আমাদের পার হওয়াটা অনেক সংকট হয়ে যায়। কি জিনিস গুছাবো নাকি বাচ্চা নিয়ে পার হবো। কারেন্ট নাই, বই খাতা নাই, কাপড় চোপড় নাই। বন্যার পানিতে সাতকানিয়ার ঢেমসা, চরতি, এউচিয়া সহ 17 ইউনিয়নের বেশিরভাগ সড়ক ভেঙে চুরে একাকার। চলাচলে ভোগান্তি চরবে। পানি নেমে যাওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও স্বাভাবিক হয়েছে চিকিৎসা সেবা। আরা রোড গাল ইয়ারলাই আরা বেশি সমস্যা আছে, হাসপাতাল আছে। এখন এখানে হচ্ছে সাঁতার কাটে আমাদের ওখানে যেতে হয়, সবার কাছে তো পসিবল না। এটা দায়িত্ব যারা তার একটা দাবি শুধু আমাদের রাস্তাটা যেন উচল করে বেঁধে দেয়। বন্যায় ক্ষতিগ্রস্ত পাশের উপজেলা বাঁশখালীর চিত্রও একই। পানি নেমে যাওয়ার পর স্পষ্ট হয়ে উঠছে ক্ষয়ক্ষতির চিহ্ন। ভেঙে গেছে ঘরবাড়ি, নষ্ট হয়েছে ফসল। শেষ সম্বল শেষ হয়ে গেছে। এখন আমি বউয়েছে নিয়ে কোথায় থাকবো আমি জানি না। থাকানোর কোনো জায়গায় নেই, আমরা ফুটের মাধ্যমে কাদার মাধ্যমে বসে আছি সারা রাত। এখানে সাপ যোগ, এখানে ঘরবাড়ি পড়ে গেছে, মানুষ থাকার মতো পরিস্থিতি নাই। 2023 সালের বন্যার ক্ষত পুরোপুরি শুকানোর আগেই আবারও পানির নিচে তলিয়েছে সাতকানিয়া। টানা বৃষ্টি, পাহাড়ি ঢল ও সাঙ্গু নদীর পানি বৃদ্ধির ফলে এই অঞ্চলের 17 ইউনিয়ন ও একটি পৌরসভা প্লাবিত হয়েছে। পানি নামতে শুরু করলেও এখন নতুন প্রশ্ন সামনে এসেছে। কতটা কি হারালো এই জনপদের মানুষ, এবং আগামী বর্ষার আগে স্থায়ী সমাধানে কি উদ্যোগ নেওয়া হচ্ছে? জুবাইর রিফাত, যমুনা নিউজ, সাতকানিয়া, চট্টগ্রাম। বন্যার পানি নামার পর বহুমুখী সংকটে 3 পার্বত্য জেলা ও কক্সবাজারের মানুষ। আশ্রয়কেন্দ্র থেকে ঘরে ফিরলেও খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট তীব্র। ক্ষেত খামার ক্ষতিগ্রস্ত, আয় উপার্জন বন্ধ। সরকারি সহায়তার দিকে তাকিয়ে আছেন ক্ষতিগ্রস্তরা। বৃষ্টি বন্ধ হওয়ায় রাঙ্গামাটির বেশিরভাগ এলাকা থেকে পানি নেমেছে। তবে ভাঙা সড়ক, কাদায় ডুবে থাকা বসতঘর, নষ্ট ফসল এবং জীবিকা হারানোয় দিশেহারা ক্ষতিগ্রস্তরা। 4-5 দিন পর সবাই ঘরে ফিরলেও খাদ্য, বিশুদ্ধ পানি ও পুনর্বাসন সংকটে মানবেতর জীবন কাটাচ্ছেন। ফুলবান বারেবিন্দু এলাকা খুব শোচনীয় অবস্থায় পড়ে রয়েছে। মানুষজন চলাচল করতে অনেক কষ্ট হইতেছে, সেই জন্য রাস্তাটা পরিষ্কার নিজের উদ্যোগে। কইডা করলা চাল কুমড়া চাটছিল, মোটামুটিভাবে আমি যথেষ্ট ক্ষয়ক্ষতির মধ্যে পড়েছি। বান্দরবানের সাঙ্গু, মাতামুহুরী ও বাঁকখালী নদীর পানি নেমে যাওয়ায় আশ্রয়কেন্দ্র থেকে নিজ ঘরে ফিরছেন বানভাসী মানুষ। তবে সপ্তাহ জুড়ে কর্মহীন থাকায় উপার্জন বন্ধ। ঘরবাড়ি সংস্কার করতে হিমশিম খাচ্ছেন। তার উপর নেই বিশুদ্ধ পানি, ঘরে জ্বলছে না চুলা।
বন্যায় খাগড়াছড়ির 9 উপজেলার বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকরা। গ্রামীণ সড়কসহ জেলার বিভিন্ন সড়ক ক্ষতবিক্ষত। ঘুরে দাঁড়াতে সরকারি সহায়তা চান ক্ষতিগ্রস্ত কৃষকরা। পানি নামে গেছে, নামে যাওয়ার পরেও এখনো যে ক্ষতিগ্রস্তগুলো হয়েছে মানুষ খুবই কষ্টে আছে। বাচ্চা কাচ্চা 5 জন পোলাপান, অনেক কষ্টে আছি আমি। দোকান চারিপাশে ভেঙে চলে গেছে, একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। রাস্তাটা অতি দ্রুতভাবে সংস্কার করা দরকার। কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাবো যাতে দ্রুত আমাদের রাস্তাটা সংস্কার করা হয়। আমাদের উদ্যোগ কর্তৃপক্ষ এবং জেলা পরিষদের চেয়ারম্যান মহোদয়কে অবহিত করেছি। ওখান থেকে প্রণোদনা পেলে আমরা আমাদের বিতরণে অগ্রাধিকার ভিত্তিতে বিতরণের ব্যবস্থা নিব। অন্যদিকে কক্সবাজারে বাকখালী ও মাতামুহুরী নদীর পানি নামতে শুরু করায় প্রত্যন্ত নির্মাঞ্চলে ঘরবাড়ি থেকে পানি নেমেছে। স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। তবে কিছু এলাকায় এখনও পানিবন্দী অনেক পরিবার। ঘরে ঘরে খাদ্য ও সুপেয় পানির সংকট। সকালে কক্সবাজারে দুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। গতকাল থেকে আবহাওয়া পরিস্থিতি ভালো হতে শুরু করেছে। আমরা আশা করছি আগামী কয়েকদিনের মধ্যে বন্যা পরিস্থিতির উন্নতি হবে এবং সেক্ষেত্রে আমাদের মূল মনোযোগ হবে পুনর্বাসন কর্মসূচি। জুবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ। সিলেটের আলোচিত এমসি কলেজে নববধূ ধর্ষণ মামলায় একজনকে মৃত্যুদণ্ড, 3 জনকে যাবজ্জীবনের রায় দিয়েছেন আদালত। দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এই রায় ঘোষণা করেন। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্টি প্রকাশ করলেও উচ্চ আদালতে আপিলের কথা জানিয়েছে আসামি পক্ষ। 2020 সালের 25 সেপ্টেম্বর স্বামীকে নিয়ে সিলেট এমসি কলেজে ঘুরতে গেলে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন এক তরুণী। এ ঘটনায় দেশ জুড়ে শুরু হয় তোলপাড়। মামলার 3 দিনের মাথায় গ্রেফতার হয় 8 আসামি। ঘটনার প্রায় 6 বছর পর আলোচিত এ মামলার রায় ঘোষণা হলো। তাতে আসামি সাইফুর রহমানকে মৃত্যুদণ্ড এবং তারেকুল ইসলাম তারেক, মাহবুবুর রহমান রনি ও অর্জুন লস্করকে যাবজ্জীবন সাজা দিয়েছেন আদালত। তারা সবাই নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। সংশ্লিষ্টতা না থাকায় 4 আসামিকে খালাস দেন বিচারক। এমন রায়ে সন্তুষ্ট রাষ্ট্রপক্ষ। বিজ্ঞ বিচারক অনেক তথ্য উপাত্ত বিচার বিশ্লেষণ করে, সাক্ষীদের জবানবন্দি সব কিছু বিচার বিশ্লেষণ করে যে জাজমেন্ট দিয়েছেন সেটা আমার দৃষ্টিতে আমরা রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। তবে আসামি পক্ষের দাবি, মামলার কোনো সাক্ষী আসামিদের শনাক্ত করতে পারেনি। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে বলেও জানিয়েছেন তারা। ভিকটিম বাদী সহ 25 জন সাক্ষী আসামির নাম বলে নাই, প্রসিকিউশন স্টোরিকে সমর্থন করে নাই, তারপরেও উনি একটা অফিজিক্যাল একটা অর্ডার দিয়েছেন। আমরা সংক্ষুব্ধ, আমরা উচ্চ আদালতে যাব। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছেন, সমাজে ধর্ষণের মতো অপরাধ দমনে এমন রায় ভূমিকা রাখবে। নাবিল হোসেন, যমুনা নিউজ, সিলেট। চট্টগ্রামে ইন্টারনেট সংযোগ প্রদানকারী প্রতিষ্ঠান ডিডিএনএ সশস্ত্র হামলা ও চাঁদা দাবির ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, প্রকাশ্যে সন্ত্রাসীদের তাণ্ডব এবং কোটি টাকা চাঁদা দাবি এই ধরনের সেবা খাতের জন্য বড় হুমকি। এতে ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায়। সিসিটিভির ফুটেজ দেখে হামলাকারী এবং তাদের বাহিনী প্রধান ডেভিড ইমন সহ চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা। পাশাপাশি প্রশাসনের কাছে নিরাপত্তার দাবি জানান তারা। তাদের বিজদাত আমরা ঘুরিয়ে দেবো ইনশাআল্লাহ। আসুক, এরপরে যেই সন্ত্রাসী আসবে তাদের বিরুদ্ধে আমরা এবার জনগণকে নিয়ে তাদের বিরুদ্ধে ইনশাআল্লাহ আমরা লড়বো। একটা আইএসপিতে আঘাত করা, হামলা করা, চাঁদাবাজি করা, যখন আমাদের এমপ্লয়িরা আসবে না আমরা তখন আর কিন্তু মরে যেও আপনাদেরকে সার্ভিস দিতে পারবো না। বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় 38তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 11 থেকে 14 জুলাই জাতীয় সুইমিং কমপ্লেক্সে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চতুর্থ দিনে ছিল সাঁতারে 20টি ইভেন্ট। এর মধ্যে বিকেএসপি 66টি স্বর্ণ, 58টি রৌপ্য, 55টি ব্রোঞ্জ পেয়ে পদক তালিকায় প্রথম স্থান। কিশোরগঞ্জের নিকলি সুইমিং ক্লাব 14টি স্বর্ণ, 10টি রৌপ্য, 10টি ব্রোঞ্জ পেয়ে পদক তালিকায় দ্বিতীয় স্থান এবং মেঘনা মোহনা সুইমিং
ক্লাব 11টি স্বর্ণ 5টি রৌপ্য 12টি ব্রোঞ্জ পেয়ে পদক তালিকায় তৃতীয় স্থান অধিকার করে। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। এ সময় তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। নির্বাচিত সরকার আসলেও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এনসিপি সহযোগী সংগঠন জাতীয় নারী শক্তির জুলাই নারী সমাবেশে মন্তব্য করেন তিনি। একই অনুষ্ঠানে সাবেক উপদেষ্টা ফরিদা আক্তার অভিযোগ করেন, বর্তমান সরকার জুলাইকে ভুলে গেছে। নির্বাচিত সরকার আসার পরেও, দলীয় সরকার আসার পরেও কিন্তু আইন শৃঙ্খলার পরিবেশের কোনো উন্নয়ন আমরা দেখি নাই। যিনি স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন তিনি অনেক কাজে ব্যস্ত, তিনি সংবিধান সংশোধন করতে ব্যস্ত, কিন্তু আইন শৃঙ্খলার পরিবেশের পরিবর্তন বা সংস্কার করতে কিন্তু ওনার সেই ব্যস্ততা আমরা দেখি না। নির্বাচন হলো, নির্বাচন করে দলীয় সরকার আসলো, তারা জুলাই ভুলে গেল, তারা জুলাইকে আর পাত্তা দিচ্ছে না। ইরানের বন্দরমুখী জাহাজ ঠেকাতে আবারও হরমুজ প্রণালী ঘিরে অবরোধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের এই পরিকল্পনা উড়িয়ে দিয়ে ইরানের স্পষ্ট বার্তা, হরমুজের নিয়ন্ত্রণ তাদের ছিল এবং থাকবে। বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা থামছেই না। ইরান গুরুত্বপূর্ণ জলপথটি আটকে রাখায় পাল্টা অবরোধের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হোয়াইট হাউসের সাংবাদিকদের সাথে প্রশ্নোত্তর পর্ব চলাকালে এই সিদ্ধান্তের কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। হরমুজের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতেই রয়েছে বলে দাবি করেন। হরমুজ সংলগ্ন ইরানের অবকাঠামো লক্ষ্য করে জোরালো অভিযান অব্যাহত রাখার হুঁশিয়ারিও দেন। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ আমাদের হাতেই রয়েছে। আবারও এই জলপথ ঘিরে অবরোধ দিতে যাচ্ছে। এটি হবে পূর্ণাঙ্গ অবরোধ, যা ইরানের উপর কার্যকর হবে। ইরানের বাণিজ্যিক মিত্র কোনো দেশকে এই পথে যাতায়াতের সুযোগ দেওয়া হবে না। অঞ্চলটির নিরাপত্তায় ব্যয় হওয়া অর্থ উপসাগরীয় দেশগুলোর কাছ থেকেই আদায়ের পরিকল্পনা ট্রাম্পের। পাশাপাশি হরমুজের পণ্যবাহী জাহাজ যাতায়াতের উপর 20% টোল আরোপের কথাও জানান তিনি। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই অংশের সুরক্ষায় আমাদের বিপুল অর্থ খরচ হচ্ছে। সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার, কুয়েত সহ মধ্যপ্রাচ্যের যেসব দেশকে সহায়তা দিচ্ছি তারা এই অর্থ ফেরত দেবে। আমার মনে হয় এটি যুক্তিযুক্ত। তবে ট্রাম্পের সব পরিকল্পনা উড়িয়ে দিয়েছে ইরান। এক্স বার্তায় ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, হরমুজের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার নেই যুক্তরাষ্ট্রের। এই জলপথের রক্ষক ও অভিভাবক ইরান ছিল এবং থাকবে। ট্রাম্পের মন্তব্য নিয়েও ব্যঙ্গ করেন আরাকচি। বলেন, টোল হিসাবে 20% ফি খানিকটা বেশি। এক্ষেত্রে ন্যায্য মূল্য নির্ধারণ করবে ইরান। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। আর এই ছিল রাতের বাংলাদেশের আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। শুভরাত্রি।